নমস্কার বন্ধুরা, সঙ্গে তন্ময় অনুষ্ঠানে আজ আমাদের বিশিষ্ট অতিথি ডক্টর দেবাশিস মজুমদার। দেবাশিসকে আপনারা আগেও দেখেছেন এবং দেবাশিস আমাদের নানান বিষয় নিয়ে আমাদের সমৃদ্ধ করে এবং দেবাশিস সব বিষয় ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি দিয়ে বিশ্লেষণ করতে চায়, কারণ দেবাশিস নিজে একজন ইতিহাসের অধ্যাপক। আমি দেবাশিসকে সঙ্গে তন্ময় অনুষ্ঠানে আবার স্বাগত জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ এবং সঙ্গে তন্ময় চ্যানেলকে আবার আমার তরফ থেকে অভিনন্দন। লাল বাহাদুর শাস্ত্রীর যে রাজনৈতিক অবদান বা গুরুত্ব, সেটা নিয়ে যদি তুমি সংক্ষিপ্ত আকারে প্রথমে একটু আলোচনা করো, খুব ভালো হয়। লাল বাহাদুর শাস্ত্রী ভারতবর্ষের দ্বিতীয় স্থায়ী প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং প্রায় 2 বছর মতো তিনি প্রধানমন্ত্রী হিসেবে তার দায়িত্ব সামলেছেন। যে জিনিসটা তার চরিত্রের সঙ্গে ভীষণ ওতপ্রোতভাবে জড়িত ছিল, যে তার রাজনৈতিক সততা। এবং খুব অল্প বয়স থেকেই ওনার আর মহাত্মা গান্ধীর জন্ম তারিখ একই, 2রা অক্টোবর। লাল বাহাদুর শাস্ত্রী জন্মেছিলেন 1904 সালের 2রা অক্টোবর এবং 1920-র দশকে মহাত্মা গান্ধীর দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি অহিংস স্বাধীনতা আন্দোলনে যুক্ত হন। প্রথমে অসহযোগ আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিলেন, তারপর সরাসরি কংগ্রেসী আন্দোলনের সঙ্গে যুক্ত হন। তিনি কংগ্রেসের যে শ্রমজীবী আন্দোলন ছিল তার সঙ্গেও লালা লাজপত রায় যার নেতৃত্বে ছিলেন তার সঙ্গেও তিনি যুক্ত হন এবং ঔপনিবেশিক পর্বে স্বাধীনতা পূর্ববর্তী সময় অহিংস আন্দোলন, কংগ্রেসী যে অহিংস আন্দোলন, তাতে তিনি প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। স্বাধীনতা পরবর্তীকালে যে স্বাধীন ভারত সরকার গঠিত হয় প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরুর নেতৃত্বে, সেই সরকারের শুরুর দিকে 1951 থেকে 56 তিনি রেলমন্ত্রী ছিলেন। তারপর আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর তিনি সামলেছেন। তিনি 1950-এর দশকে যে হোয়াইট রেভলিউশন, দুগ্ধ শিল্পের যে উন্নয়ন প্রকল্প, তাকে কার্যকারী করার অন্যতম প্রধান কাণ্ডারি ছিলেন লাল বাহাদুর শাস্ত্রী। এবং পরবর্তী সময়ে যে কৃষি উত্থান, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং তার পরবর্তী সময় তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে কৃষি উত্থান, সেই কৃষি উত্থান গ্রিন রেভলিউশনেরও একজন অন্যতম কাণ্ডারি ছিলেন তিনি। 1961 থেকে 63 তিনি হোম ডিপার্টমেন্ট সামলেছেন, হোম মিনিস্টার ছিলেন তিনি, স্বরাষ্ট্র দপ্তর সামলেছেন। এবং জওয়াহরলাল নেহরুর মৃত্যুর পর স্থায়ীভাবে তিনি প্রধানমন্ত্রী হন। স্থায়ীভাবে আমি বলছি, গুলজারিলাল নন্দা অস্থায়ীভাবে কিছু সময় ছিলেন, তারপর স্থায়ীভাবে লাল বাহাদুর শাস্ত্রী প্রধানমন্ত্রী হন। এবং তার আমলেই ভারত পাকিস্তান যুদ্ধ 1965, এবং এই যুদ্ধ চলাকালীন ভারতবাসীকে ঐক্যবদ্ধ রাখা, ভারতীয় জনতাকে জাতীয়তাবাদী অনুপ্রেরণায় অনুপ্রাণিত করা, এই কাজগুলো তিনি সফলভাবে করেছিলেন। এবং তার যে স্লোগানটা বিখ্যাত হয়ে রয়েছে, তার জয় জওয়ান জয় কিষান, তার মৃত্যুর এত বছর পরেও এই স্লোগানটা প্রত্যেকটা ভারতবাসীর অন্তরে রয়েছে। তো সেই জায়গাটা তিনি তৈরি করেছিলেন লাল বাহাদুর শাস্ত্রী। এবং তার সততার একটা গুরুত্বপূর্ণ পরিচয় হচ্ছে তিনি প্রথম রেলমন্ত্রী যিনি কোনো রেল দুর্ঘটনার দায়িত্ব মাথায় নিয়ে পদত্যাগ করেছিলেন সঙ্গে সঙ্গে। এবং তার মন্ত্রিত্ব থাকাকালীন, মন্ত্রিত্বের পরে যখন তিনি সাধারণ এমপি ছিলেন, সেই অবস্থাতেও তার বিরুদ্ধে কোথাও কোনো দুর্নীতির কোনো অভিযোগ নেই, একেবারেই নেই। এবং পারিবারিক দিক থেকে কিন্তু তার কোনো রকম বিষয় সম্পত্তি সেরকম ছিল না। শেষ দিন পর্যন্ত ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন, দীর্ঘ সময় ক্যাবিনেট মিনিস্টার ছিলেন, বিভিন্ন দপ্তর সামলেছেন। কিন্তু সেই সুবিধাগুলো যখন রাষ্ট্র তাকে তার পদাধিকারকে দিয়েছে তখন ঠিক আছে, কিন্তু তার বাইরে তিনি ব্যক্তিগতভাবে তার কোনো বড় সম্পত্তি ছিল না। এই ক্ষেত্রে তিনি মহাত্মা গান্ধীর আদর্শকে অনুসরণ করতেন। এবং যে কারণে ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে যে কজন খুব সৎ রাজনীতিবিদ হিসাবে পরিচিত হয়ে আছেন, তাদের মধ্যে নিঃসন্দেহে লাল বাহাদুর শাস্ত্রী একজন। তো সেক্ষেত্রে আজকের দিনে দাঁড়িয়ে তার রাজনৈতিক সততা একটা উদাহরণ হতেই পারে আমাদের কাছে। আর অ্যাকচুয়ালি ওনার পদবি হচ্ছে শ্রীবাস্তব, তথাকথিত উচ্চবর্ণীয় কায়স্থ পরিবারে তার জন্ম। এবং কিন্তু তিনি এই শাস্ত্রী নামটাই নিয়েছিলেন তার হরিজন আন্দোলনের সময়, 1930-এর দশকে গান্ধীজির হরিজন আন্দোলনের সময় তিনি শাস্ত্রী উপাধিটা নেন, যাতে এই বর্ণ
ভেদি ব্যবস্থাকে তিনি সমালোচনা করতে পারেন। এবং 1960-এর দশকেও তার স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন এবং তার প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি বারংবার তিনি সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেছেন। এবং যখন পাকিস্তান ভারতবর্ষকে বা ভারতীয় সরকারকে একটি হিন্দু প্রধান সরকার হিসেবে আইডেন্টিফাই করার চেষ্টা করে এবং পাকিস্তান বলতে চায় যে ভারতবর্ষে মুসলিমরা অবহেলিত, তখন প্রকাশ্য জনসভায় লাল বাহাদুর শাস্ত্রী বিভিন্ন ধর্মের রাজনৈতিক নেতাদের ঐক্যবদ্ধ করে মঞ্চে তাদের অবস্থান ঘটিয়ে তিনি কিন্তু প্রত্যক্ষভাবে প্রমাণ করেছিলেন যে ভারতবর্ষ আদতেই একটি ধর্মনিরপেক্ষ দেশ। এই দেশের প্রত্যেকের নিজ নিজ ধর্ম পালন করার অধিকার যেমন আছে, কিন্তু রাষ্ট্রের কোনো ধর্ম নেই, রাষ্ট্র কোনো ধর্মকে আলাদা করে গুরুত্ব দেয় না। এই সাম্প্রদায়িক সম্প্রীতির যে বার্তাটা, সেটা কিন্তু সরাসরি লাল বাহাদুর শাস্ত্রী দেশের মানুষকে দিয়েছিলেন। এবং এই 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধের সময় যে জাতীয় ঐক্য, জাতীয় সংহতি যেটা দেখা গিয়েছিল, তার পেছনে কিন্তু এই ঘটনার একটা ভীষণ বড় উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে আর কি, যেটা লাল বাহাদুর শাস্ত্রী তৈরি করেছিলেন। চমৎকার বললে। এই যে তুমি ধর্ম নিরপেক্ষতার কথা বলছো, এই ধর্ম নিরপেক্ষতা মানে অর্থাৎ সকল ধর্মকে আমি সমান চোখে দেখবো, নিরপেক্ষ, একবার ধর্ম নিরপেক্ষ। এখন এই যে ধর্ম নিরপেক্ষতা, লাল বাহাদুর শাস্ত্রী যে স্বপ্ন দেখেছিলেন, ধর্ম নিরপেক্ষতার স্বপ্ন, বা সংবিধানও আমাদের যে কথা বলেছেন যে ধর্ম নিরপেক্ষ দেশ, যে ধর্ম নিরপেক্ষতা আজকের দিনে, যেটা নেতাজি সুভাষচন্দ্রেরও একটা লক্ষ্য ছিল, ধর্ম নিরপেক্ষতা, এই ধর্ম নিরপেক্ষতা লাল বাহাদুর শাস্ত্রী, সুভাষচন্দ্র বসু আজকের এই পৃথিবীতে, আজকের যে পলিটিক্যাল সিনারিও, সেখানে ধর্ম নিরপেক্ষতাটা তুমি কতটা দেখো? আমাদের প্রথমে এটা মনে রাখতে হবে, লাল বাহাদুর শাস্ত্রী যে সময় ধর্মনিরপেক্ষতার কথা বলেছিলেন, সেই সময় কিন্তু ধর্মনিরপেক্ষ শব্দটা ভারতবর্ষের সংবিধানে লিখিত হিসাবে ছিল, প্র্যাকটিসে ছিল। ভারতবর্ষ যখন স্বাধীন হয়, শুরু থেকেই ভারতবর্ষকে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবেই প্রজেক্ট করা হয়েছিল। জওয়াহরলাল নেহরু নিজেও এই বিষয়ে ভীষণ রকম ভাবে আদর্শবান ছিলেন যে ধর্মনিরপেক্ষতাকে অনুসরণ করতে হবে ভারতবর্ষের মতো বহু ভাষা, বহু ধর্ম, বহু বর্ণের মানুষের রাষ্ট্রের ক্ষেত্রে। এবং লাল বাহাদুর শাস্ত্রী এই কথাটা সরাসরি বলেছিলেন। কিন্তু এটা আমাদের মনে রাখতে হবে, তখনও ভারতীয় সংবিধানে এই শব্দটা লিখিতভাবে আসেনি। আসলে 1976 সালে লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যু 10 বছর পরে 42তম সংশোধনীতে। কিন্তু লাল বাহাদুর শাস্ত্রী সেই জন্যই মানে পাকিস্তানের মতো রাষ্ট্র যারা এই অভিযোগগুলো আনতে পারত, কারণ তারা নিজেরা একটা ধর্মীয় সমীকরণে তখন চলছে। তো সেই জায়গা থেকে আমরা দেখবো যে জওয়াহরলাল নেহরু, আমরা বলতে পারি নেতাজি সুভাষচন্দ্র বসু এবং লাল বাহাদুর শাস্ত্রী, এরা ভারতবাসীকে তাদের ধর্মীয় চরিত্র দ্বারা বিচার করেন। তিনি, লাল বাহাদুর শাস্ত্রীর একটা বক্তব্য ছিল যে আমরা সবাই ভীষণ রকম ভাবে ভারতীয়, আমরা যে যে ধর্মের হতে পারি, কিন্তু আমরা প্রত্যেকে আমাদের একটাই পরিচয়, আমরা ভীষণ রকম ভাবে ভারতীয়, যেটা আমাদের সংবিধানও আমাদের বলছে যে আমাদের নাগরিকত্ব একটাই, ভারতীয় ছাড়া আমাদের নাগরিকত্বের আর কোনো পরিচয় নেই। কিন্তু দীর্ঘ সময় ভারতবর্ষ বা ভারতীয় রাজনীতিতে এই ধর্মনিরপেক্ষতা পালন করে আসা হয়েছে, যে জন্য আমরা দেখবো যে ধর্মের ভিত্তিতে অবিভক্ত ভারতের যে অংশটা বিভাজিত হয়ে গিয়েছিল, সেই অংশটা পরে ভাষার ভিত্তিতে বিভাজিত হয়ে যায়, কিন্তু ভারতবর্ষ অবিভক্ত রয়েছে। কিন্তু এখন কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ধর্মীয় পরিচিতিটা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। গুরুত্বপূর্ণ এই অর্থে যে ধর্মীয় পরিচিতিটা খুব বেশি করে হাইলাইট হচ্ছে। এটা কাম্য নয়, এটা একেবারেই কাম্য নয়। কারণ ভারত রাষ্ট্রের কোনো ধর্ম নেই। ভারতীয় সংবিধানে যখন ধর্মনিরপেক্ষ শব্দটা লিখিতভাবে ঢুকিয়ে দেওয়া হলো, তার মানে হচ্ছে ভারত রাষ্ট্রের কোনো ধর্ম নেই, সেকুলার, ধর্মহীন। সেখানে যে যে যা খুশি তার ইচ্ছা মতো ধর্মীয় আচার পালন করতে পারেন, অন্য কাউকে ডিস্টার্ব না করে অবশ্যই। এবং কেউ যদি মনে করেন যে তিনি কোনো ধর্মই পালন করবেন না, নাস্তিক হয়ে থাকবেন, সেটাও তার অধিকারের মধ্যে পড়ে। কিন্তু বর্তমানে কিছু কিছু রাজনৈতিক আদর্শের দিক থেকে দেখা যাচ্ছে যে ভারতবর্ষের একটা সাম্প্রদায়িক পরিচয় তৈরি করার সৃষ্টি করা হচ্ছে, যেটা কখনোই কাম্য নয়। আমরা যেন এটা ভুলে না যাই যে এই ধর্মীয় বিভাজনকে কেন্দ্র করেই কিন্তু 46-এর দাঙ্গা, ভারত বিভাজন। যতবার এই ধর্মীয় আদর্শ বা ধর্মীয় আইডেন্টিটি মাথাচাড়া দিয়ে উঠেছে, ধর্মীয় আইডেন্টিটি বলতে কার ধর্ম বড়, আমার না তোমার, কার ধর্ম বড়, এই বিষয়টা যখন মাথাচাড়া দিয়ে উঠেছে, যখন এই ধর্মীয় সহিষ্ণুতা ক্ষতিগ্রস্ত হয়েছে,
তখনই কিন্তু ভারত রাষ্ট্রকে ভুগতে হয়েছে, ভারতের সাধারণ মানুষকে ভুগতে হয়েছে, এটা যেন আমরা ভুলে না যাই। ফলে কোনো রকম সাম্প্রদায়িক প্ররোচনায় যেন ভারতবাসী পা না দেন। কারণ আমরা আজকে যাকে নিয়ে আলোচনা করছি, লাল বাহাদুর শাস্ত্রী, নেতাজি সুভাষচন্দ্র বসু অবশ্যই তিনিও এই আলোচনায় চলে আসবেন। তারা কিন্তু ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের পরিকল্পনায় করেছিলেন, ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের স্বপ্নই দেখেছিলেন। ফলে কোনো বিশেষ রাজনৈতিক ব্যক্তি বা কোনো রাজনৈতিক দল, আমি কোনো নাম উচ্চারণ করছি না, সাধারণভাবে বলছি, তারা যদি এদের নামকে সামনে রেখে কোনো ধর্মীয় আদর্শ বা সাম্প্রদায়িক বক্তব্যকে সামনে তুলে ধরতে চায়, তাহলে এদের প্রতি অশ্রদ্ধা, এনাদের প্রতি অশ্রদ্ধা দেখানো হবে, এনাদের স্বপ্নকেই ছোট করা হবে। কারণ এনারা প্রত্যেকেই ভারতবর্ষকে, ভারতবাসীকে ঐক্যবদ্ধ ভারতীয় পরিচয় দেখতে চেয়েছিলেন, তার বাইরে নয়, কোনো সাম্প্রদায়িক পরিচয় নয়। খুব সুন্দর বললে। এবং এরকম কথাও শোনা গেছে, পাকিস্তান যদি মুসলিম রাষ্ট্র হতে পারে, ভারত কেন হিন্দু রাষ্ট্র হবে না, এরকম ধরনের বক্তব্য আমরা শুনতে পাচ্ছি আজকাল। এগুলো খুব বেদনাদায়ক। বলো। বলছি এটা খুব দুর্ভাগ্যজনক, কারণ মানে পাকিস্তান আর ভারতবর্ষ কখনোই এক রাষ্ট্র নয়, এবং ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের শাসন ব্যবস্থা, ভারতবর্ষের ঐতিহ্য কখনোই ভারতবর্ষকে কোনো বিশেষ ধরনের সাম্প্রদায়িক পথ অবলম্বন করার অনুমতি দেয় না। খুব সুন্দর বলেছো দেবাশিস। দেবাশিস, এই আমরা চলে আসব যে আমাদের যেটা মূল আজকের বিষয়, যে তাসখণ্ডে তার অবসান ঘটছে লাল বাহাদুর শাস্ত্রী। যদি আমরা সারা বিশ্বে দেখতে পাই, সারা বিশ্বে এরকম অনেক আনসলভড মিস্ট্রি রয়েছে, অর্থাৎ কিনা যে মিস্ট্রিটা মিস্ট্রি থেকে গেল এবং দেখা গেল সেটা কোনোদিনই সেটা সম্পূর্ণ হচ্ছে না। কেন হচ্ছে না আমি জানি না। যেরকম ভাবে সুভাষচন্দ্র বসু সম্পন্ন হচ্ছে না, হলে কি ক্ষতি হয় তাও আমরা বুঝতে পারি না সাধারণ মানুষ হিসাবে। লাল বাহাদুর শাস্ত্রী তাসখণ্ডে গিয়েছিলেন একটি চুক্তির জন্য। এখন তাসখণ্ড চুক্তিটা কি, তুমি একটু বিস্তারিত আমাদের বলো। আমি শুরুতেই বললাম যে 1965 ভারত পাকিস্তান যুদ্ধ, সেই সময় লাল বাহাদুর শাস্ত্রী ভারতবর্ষের প্রধানমন্ত্রী, এবং এই যুদ্ধ চলাকালীনই সেপ্টেম্বর 1965 থেকে যুদ্ধ কিভাবে সমাপ্ত করা যায়, যুদ্ধ কিভাবে মিটিয়ে দেওয়া যায়, সেই নিয়ে আন্তর্জাতিক স্তরে আলোচনা শুরু হয়। মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত রাশিয়া হস্তক্ষেপ করে, এবং এই যুদ্ধে ভারতীয় সেনাবাহিনী কিন্তু মানে ভীষণ রকম ভাবে একটা ভালো জায়গায় চলে গিয়েছিল। ভালো জায়গায় বলতে মানে জয় লাভের কাছাকাছি আমরা বলতে পারি, বা একরকম সিজফায়ারও পাকিস্তান আর্মি একটা সময় করার সিদ্ধান্ত নেয়। তো পাকিস্তানের এই যে কাশ্মীরের প্রতি আগ্রাসন, সেটা নিয়েই তো সেই 47 সাল থেকে সমস্যা চলে আসছে। তো সেটাকে লাল বাহাদুর শাস্ত্রীর নেতৃত্বে বা তার প্রধানমন্ত্রীত্বে ভারতীয় সেনাবাহিনী দুর্দান্তভাবে যুদ্ধের রণাঙ্গনে তারা তার জবাব দিয়েছিল। ভারতবর্ষ কিন্তু কোনোদিন কোনো আক্রমণাত্মক যুদ্ধ করেনি, ডিফেন্সিভ ওয়ার, কিন্তু নিজের এলাকা বাঁচাতে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের জমিতেও এক্ষেত্রে পদার্পণ করে, এবং তখনই আন্তর্জাতিক জায়গা থেকে একটা আলোচনার কথা বলা হয়, এবং ফাইনালি জানুয়ারি 1966-তে তাসখণ্ডে, যেটা বর্তমানে উজবেকিস্তানের অংশ, এবং আমরা যে সময়ের কথা বলছি তখন উজবেকিস্তান সোভিয়েত রাশিয়ার অংশ। তো সেই সোভিয়েত রাশিয়ার তাসখণ্ড বলুন বা তাসখেন্দ বলুন, যেটা সেই যে অঞ্চলটা খুব প্রাচীন যুগ থেকেই একটা খুব উন্নত সভ্যতার একটা জায়গা, সেইখানে নিরপেক্ষ জমিতে, কারণ ভারত পাকিস্তান উভয়ই বলেছিল যে তারা আলোচনা করতে চায় নিরপেক্ষ জমিতে, তারা প্রত্যেকেই তাদের দেশনায়কদের জীবন বিষয়ে সন্দিহান ছিল যে তাদের উপর আক্রমণ হতে পারে, সেই কারণে নিরপেক্ষ জমি ঠিক করা হয়, এবং নিরপেক্ষ জমি হচ্ছে তাসখণ্ডকে ঠিক করা হয়। এবং এই তাসখণ্ডে ভারত পাকিস্তানের মধ্যে যে বিবাদ, সেটা সাময়িকভাবে মিটিয়ে দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে ইউএনওর মধ্যস্থতায় যেটা বলা হয় যে উভয়কেই তাদের নিজে নিজে জায়গায় ফিরে যেতে হবে। অ্যাকচুয়ালি সেই সময় ভারত অনেক বেশি জমি কভার করে নিয়েছিল। তো বলা হয় যে অগস্ট 1965, অর্থাৎ যখন যুদ্ধটা শুরু হচ্ছে, অগস্ট 1965 আগে
যে যেখানে ছিল, যার যেখানে বাংকার ছিল, যার যেখানে সেনা মোতায়েন ছিল, সেখানে তাকে ফিরে যেতে হবে। আমরা জানি এর আগেও ওই কাশ্মীরের যে রেফারেন্ডাম, গণভোট, তাই নিয়ে একটা গন্ডগোল হয়েছিল। 1947 সালেই বলা হয়েছিল যে পরবর্তী 10 বছরের মধ্যে প্রত্যেককে ভারত এবং পাকিস্তানকে বর্ডার থেকে সেনা প্রত্যাহার করে পিছিয়ে আনতে হবে এবং তারপরে সেখানে গণভোট ইউএনও নজরদারিতে হবে, কিন্তু সেটা হয়নি। কেউ তার সেনা প্রত্যাহার করেনি এবং পাকিস্তান যেখানে ওই পাক অকুপাইড কাশ্মীর আমরা যে অঞ্চলটাকে বলি, সেখানে যেখানে তারা দখল করে বসে আছে, সেই জায়গাটার থেকেও তারা সৈন্য প্রত্যাহার করেন। তো যখন 1965 সালের ভারত পাক যুদ্ধের পর ভারতীয় সেনাবাহিনী এরকম ভাবে পাকিস্তানকে ডমিনেট করার জায়গায় চলে গেল, তখন ভারতবাসীর পক্ষে এটা ভাবা হয়েছিল যে অ্যাটলিস্ট পাকিস্তান জবরদখল করে রয়েছে যে জমিগুলোতে, সেগুলো ভারতবর্ষকে ফিরিয়ে দেওয়া হবে, অ্যাটলিস্ট তাসখানের চুক্তিতে সেটাই করা হবে। কিন্তু দেখা গেল যে তাসখান চুক্তিতে এর কোনো উল্লেখ নেই, একদমই নেই। এবং অন্যদিক থেকে পাকিস্তান ভেবেছিল যে যখন কারণ মার্কিন যুক্তরাষ্ট্র সেই সময় অনেকটা বেশি পাকিস্তানের দিকে ঢলে রয়েছে এবং যেহেতু যতই সোভিয়েত জমিতে চুক্তিটা হোক না কেন মার্কিন যুক্তরাষ্ট্র প্রত্যক্ষভাবে এর উপর নজর রেখেছে, মার্কিন এজেন্টরা সেখানে ছিলেন, ফলে পাকিস্তানের একটা ধারণা হয়েছিল যে কাশ্মীরটা তাকে দিয়ে দেওয়া হবে, একটা মধ্যস্থতা করে দিয়ে দেওয়া হবে এবং পরবর্তীকালে দুই রাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা, দ্বিপাক্ষিক আদান প্রদান বিষয়ে যাতে কোনো রকম রাজনৈতিক সমস্যা না থাকে সেটা এই চুক্তিতে স্থির হয়ে যাবে। কিন্তু দেখা গেল কোনোটাই হলো না। এটা শুধুমাত্র বলা হলো যে যুদ্ধ শেষ করো, শান্তিতে ফিরে যাও এবং যে যেখানে ছিলে সে সেখানে ফিরে যাও, জাস্ট যুদ্ধ শুরু হওয়ার আগে যে যেখানে বর্ডার তৈরি করেছিলে আন্তর্জাতিক ম্যাপে যে যেখানে বসেছিলে সেখানে ফিরে যাও। এর বাইরে তাসখান চুক্তিতে আর একটা কোনো কথা বলা হয়, যে জন্য দু দেশের জনগণই ভীষণ হতাশ হয়েছিলেন। দু দেশের জনগণই তাসখান চুক্তিতে ভীষণ হতাশ হয়েছিলেন, ক্ষুব্ধ হয়েছিলেন। এবং পাকিস্তানের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখবো প্রেসিডেন্ট আইয়ুব খান এই চুক্তিতে সই করছেন। তিনি দেশে ফিরে যাওয়ার পর তাকে প্রচুর প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে, তার রাজনৈতিক জনপ্রিয়তা কমে যাচ্ছে। যুদ্ধ শুরু হওয়ার আগে যেটা তিনি বলেছিলেন যে পাকিস্তানের সম্মান পুনরুদ্ধার করে নিয়ে আসবো, তার বদলে তাকে প্রচুর প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে, পাকিস্তানের সংবাদ মাধ্যম তার সমালোচনা করছে এবং আলটিমেটলি আমরা দেখবো যে 1969 গিয়ে তিনি ক্ষমতা হারাচ্ছেন, 1969 গিয়ে তিনি ক্ষমতা হারাচ্ছেন। ভারতবর্ষের ক্ষেত্রেও আমরা দেখব যে জনতার মনে ক্ষোভ তৈরি হয়েছিল, তারা তাসখানের চুক্তিকে মেনে নিতে পারেনি, এখানকার শর্তগুলোকে মেনে নিতে পারেনি। তার পাশাপাশি এটার চেয়েও বড় যে প্রশ্নটা হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে এই 10ই জানুয়ারি 1966 সালে তাসখান চুক্তি সই করা ঠিক পরদিনই 11ই জানুয়ারি লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যু। এইটা তখন আরো বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। এই যে তুমি বলছো তাসখান চুক্তি করার পরের দিনই লাল বাহাদুর শাস্ত্রী আমরা দেখতে পাচ্ছি যে মৃত্যু হয়েছে, এবং তার আগে লাল বাহাদুর শাস্ত্রী যখন সবাই খুব একটু বিষণ্ণ ছিলেন, তখন লাল বাহাদুর শাস্ত্রী তার বাড়িতে ফোন করেছিলেন এবং তার বাড়িতে যতদূর আমার মনে হয় তার স্ত্রীর নাম ললিতা শাস্ত্রী, যদি আমি ভুল না করি, ললিতা শাস্ত্রীকে তিনি ফোন করেন, করে বলেন যে এরকম ব্যাপার, চিন্তার কোনো কারণ নেই, কারণ আমি এমনই একজন মানুষের সঙ্গে দেখা করেছি, এমন একজন ভারতীয় লিডার যে তার কথা এসে যখন দেশে বলবো দেশ চমকে যাবে। যেদিন তিনি এই কথাটি বলেছেন সেদিন রাত্রেই লাল বাহাদুর শাস্ত্রী কে আমরা দেখতে পাচ্ছি যে লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যু হচ্ছে। এখন এই মৃত্যুটাও একটা রহস্যাবৃত হয়ে উঠছে। এখন রহস্যাবৃত কেন? কেউ বলছেন যে লাল বাহাদুর শাস্ত্রী যে পার্সোনাল কুক, যে কুককে তিনি নিয়ে গেছিলেন, সেই কুক ছিলেন না, কারণ তার কুকের জায়গায় অন্য কুককে ব্যবহার করা হয় এবং তার পরিবার থেকেই মানে অভিযোগ তোলা হয় যে তিনি তখন বলেন তার পরিবার থেকে যে লাল বাহাদুর শাস্ত্রী এটা মৃত্যু না, এটা হত্যা। এই যে হত্যা বা দুধে বিষ মেশানোর একটা কথা এখানে আসে। তার বডি যখন নিয়ে আসা হয় সেই বডি পোস্টমর্টেম হয় না এখন, এবং সেই বডিতে দেখা যাচ্ছে তার যে মানে জামা কাপড়ে ছাপ ছাপ রক্তের দাগ, সেটাও দেখা যাচ্ছে। এবং এই কেসটা আজ পর্যন্ত আনসলভড। কি এমন ঘটলো বলে তোমার মনে হয় লাল বাহাদুর শাস্ত্রীর বডি পোস্টমর্টম হলো না?
এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন, কি এমন ঘটলো। এবং কি এমন ঘটলোটা শুধুমাত্র লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যু থেকে নয়, আরেকটু পিছিয়ে গিয়ে এই তাসখান চুক্তির থেকেও আমরা বলতে পারি কি এমন ঘটলো। তার কারণ হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী একজন মানে অত্যন্ত শিরদাঁড়া সোজা করা মানুষ ছিলেন। একটু আগেই বললাম যে তার সততা রীতিমতো এক্সাম্পল হতে পারে, এবং কারোর দ্বারা তিনি প্রভাবিত হতেন না। এতই ঋজু চরিত্রের মানুষ তিনি ছিলেন যে কারোর দ্বারা তিনি প্রভাবিত হতেন না, এবং যে কারণে তিনি মানে আন্তর্জাতিক নিয়মের পরোয়া না করে তিনি পাকিস্তানকে রণাঙ্গনে জবাব দিয়েছিলেন। এবং তিনি যখন চুক্তি করতে যাচ্ছেন, তিনি যখন আলোচনায় তাসখান্ডে যাচ্ছেন, তখন এই কারণেই দেশের মানুষের তার উপরে আরো অনেক দাবি ছিল, তার উপরে অনেক বিশ্বাস ছিল যে তিনি ভারতবর্ষের জন্য বড় কিছু আদায় করে আনতে পারবেন। কিন্তু কি হলো, 10ই জানুয়ারির যে চুক্তিটা স্বাক্ষর হলো, যেটা প্রকাশিত হলো, সেই চুক্তিতে তো ভারতবর্ষের কোনো লাভই হলো না। হ্যাঁ, একই সঙ্গে পাকিস্তানের কোনো লাভ হয়নি, কিন্তু লাল বাহাদুর শাস্ত্রীর মতো একজন মানুষ, একজন শিরদাঁড়া সোজা মানুষ, তিনি এই চুক্তিতে কেন স্বাক্ষর করলেন? এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যেটা তন্ময় আপনি এক্ষুনি বললেন, যে একজন অসামান্য ভারতীয় রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে তার সেখানে পরিচয় হয়েছে, যার কথা দেশে এসে বললে ভারতবর্ষ অন্যরকম ভাবে জেগে উঠবে। কে এই ব্যক্তি? এবং তিনি ট্রাঙ্কলে তার স্ত্রীকে এই কথা বলেছিলেন যে, কারণ এই চুক্তির খবর যখন রেডিও মারফত ভারতবর্ষে এসে পৌঁছে, তখন থেকে এই ভারতবাসী তারা এই চুক্তিকে সমর্থন করতে পারেনি। তখন তিনি বললেন যে এনার কথা আমি এসে বলছি, কিন্তু তিনি ট্রাঙ্কলে নামটা বলেন। এখন কে ইনি? কে? কার সঙ্গে তার দেখা হয়েছিল? এখন আমরা যদি সমসাময়িক ইতিহাস ঘাটাঘাটি করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এমন একজনই রয়েছেন যিনি স্বাধীনতা পরবর্তী সময়ে ভারতবর্ষ থেকে নিরুদ্দেশ। এমন একজনই রয়েছেন, তিনি হচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বোস। মানে সেই স্তরের রাজনৈতিক নেতা যার এক ডাকে গোটা দেশ ঐক্যবদ্ধ হয়ে যেতে পারে, তিনি ডেফিনেটলি সুভাষচন্দ্র বোস। যদিও 1956 সালে একবার তার মৃত্যু তত্ত্বটাকে সামনে আনা হয়েছে। শাহনওয়াজ হোসেন কমিশন একবার তার মৃত্যু তত্ত্বটাকে সামনে এনেছে যে হ্যাঁ, তিনি মারা গেছেন প্লেন ক্র্যাশে, তাইওকু প্লেন ক্র্যাশে তিনি মারা গেছেন। যদিও ভারতবর্ষের জনসাধারণের একটা বড় অংশ সেটা বিশ্বাস করেন। এবং ওই কমিশনের সঙ্গেই যিনি ছিলেন সুরেশচন্দ্র বসু, সুভাষচন্দ্র বসুর ভাই, তিনিও বলেছিলেন যে আমি এই তত্ত্বটা মানি না, আমি এই তত্ত্বকে সমর্থন করছি না। যে কারণে ভারতবাসীর মনে একটা ক্ষীণ আশা ছিল যে সুভাষচন্দ্র বসু হয়তো বেঁচে রয়েছেন, হয়তো তিনি ফিরে আসবেন। নানা রকম জল্পনা কল্পনা সেই সময় হচ্ছিল, এবং অনেককেই সেই সময় সুভাষচন্দ্র বসু হিসেবে সম্ভাবনা দেখা দিচ্ছিল কারো কারো ক্ষেত্রে। এবার সেই সময় লাল বাহাদুর শাস্ত্রী ওভার ফোনে, ওভার ট্রাঙ্ক কলে সেই কথা বললেন। যে রাত্রে বললেন, সেখানে সেই রাত পেরোলো না, তিনি মারা গেলেন। এখন সেই জায়গা থেকে প্রশ্নটা কিন্তু থেকে গেল যে তিনি কাকে দেখেছিলেন, কার সঙ্গে কথা বলেছেন? সুভাষচন্দ্র বসু। বিতর্কটা আরো উস্কে দিল কিসে? না, এই তাসখান আলোচনার বা তাসখান চুক্তির যেসব ছবিগুলো বেরোলো এবং যে ভিডিও ক্লিপিংস পাওয়া গেল, ভিডিও ক্লিপিংস অতটা সুস্পষ্ট ছিল না, কিন্তু বেশ কিছু ছবি পাওয়া গেল। ছবিতে আইয়ুব খানকে দেখা যাচ্ছে, পাকিস্তানের প্রেসিডেন্ট। ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীকে দেখা যাচ্ছে। সোভিয়েত রাশিয়ার প্রধানমন্ত্রী আলেক্সেই কোসিগিনকে দেখা যাচ্ছে। এবং এদের খুব কাছাকাছি আরেকজনকে দেখা যাচ্ছে, চশমা পরা, মোটা ফ্রেমের চশমা পরা, একদম ক্লিন শেভ, দাড়ি গোপ কামানো, যার চেহারার সঙ্গে সুভাষচন্দ্র বসুর চেহারার অদ্ভুত মিল। এবং তার হাতে নোটপ্যাড দেখা যাচ্ছে, যেটা থেকে মনে হচ্ছে তিনি বোধহয় কোনো সাংবাদিক। তাহলে সুভাষচন্দ্র বসু কি সাংবাদিক সেজে এলেন? ওনার সঙ্গে কি তাহলে লাল বাহাদুর শাস্ত্রীর দেখা হচ্ছিল? এই বিতর্কটা ওই জায়গা থেকে উস্কে গেল। এখানে আবার একটা প্রশ্ন, যে কি করে সুভাষচন্দ্র বসু আমরা বলবো? এখন এইটা নিয়ে নানা রকম গবেষণা তদন্ত হলো। একজন ব্রিটিশ এক্স মিলিটারি অফিসার এবং পরবর্তীকালে যিনি ফরেন্সিক বিষয়ে ভীষণ রকম ভাবে এক্সেলেন্স নিয়ে এসেছিলেন, নীল মিলার, তাকে দায়িত্ব দেওয়া হলো। এবং আরো কিছু পরে সিদ্ধার্থ সাদভাই, তিনি দ্বিতীয়বার নীল মিলারকে নিয়ে কাজ করলেন। এবং সাদভাই আরো কিছু ছবি জোগাড় করলেন, আরো কিছু ক্লিপিংস জোগাড় করলেন। সেগুলোকেও ওই ইমাজারি ফরেন্সিক
রিকনস্ট্রাকশনে নীল মিলারের কাছে পাঠানো হলো। নীল মিলার তার ম্যাপিং করলেন চোয়ালের, কানের, ঠোঁটের। এই তিনটে জায়গার ম্যাপিং 100% মিলে যাচ্ছে। এই তিনটে জায়গার ম্যাপিং কোনটা মিলছে না? মিলছে না চোখের ম্যাপিংটা। কিন্তু এক্ষেত্রে বলা হচ্ছে যে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে তিনি চোখে চশমা পরে রয়েছেন এবং চশমার সামনে পাওয়ার রয়েছে, ফলে তার পেছনে চোখটা থাকায় স্বাভাবিকের থেকে চোখটা একটু ছোট দেখাবেই। আর একটা জায়গার ম্যাপিং মেলেনি, সেটা হচ্ছে ঘাড়ের এবং ফোরহেডের ম্যাপিংটা প্রপারলি মেলেনি। যদিও নীল মিলার দাবি করেছেন যে 85 to 90% মিলে যাওয়া মানে দুই ব্যক্তি একই ব্যক্তি, এটা আমরা বলতে পারি। কারণ যে সময়, যে দুটো টাইম পিরিয়ডের মধ্যে সুভাষচন্দ্র বসু যদি তিনি হন, সেই ব্যক্তি যদি হন, তাহলে ডেফিনেটলি তার চেহারারও কিছু পরিবর্তন ঘটেছে। কারণ 20টা বছর, প্রায় 19 বছর, প্রায় 20 বছরের একটা সময় অতিবাহিত হয়েছে। তিনি কি অবস্থায় ছিলেন, কিসের মধ্যে দিয়ে গেছেন, সেটা তখন অজানা। ফলে তিনি তার ফিজিক্যাল স্ট্রাকচারে পরিবর্তন আসতেই পারে। যেমন যে ভদ্রলোককে ওই তাসকেন্ট চুক্তিতে দেখা গিয়েছিল, তার আনুমানিক উচ্চতা যেভাবে তাকে দেখা যাচ্ছে, মনে হচ্ছে 5 ফুট 9 থেকে 5 ফুট 10-এর মধ্যে। সুভাষচন্দ্র বসুর উচ্চতাও ওই কাছাকাছি, সামান্য একটু কম বেশি হতে পারে, সেটা সময়ের প্রেক্ষিতে, তার পরিধানের প্রেক্ষিতে একটু একটু বদলাতেই পারে। কিন্তু এখানে আরেকটা প্রশ্ন আসে, আরেকটা প্রশ্ন, সেই প্রশ্নটা খুব ভাইটাল। আমরা যে ব্যক্তিকে ওই ছবিতে দেখছি, যার চেহারার ম্যাপিং এর সঙ্গে সুভাষচন্দ্র বসুর চেহারার ম্যাপিং মিলে যাচ্ছে, অদ্ভুতভাবে বয়সটাও মিলে যাচ্ছে। অদ্ভুতভাবে বয়সটা মিলে যাচ্ছে। 1945 সালের পর সুভাষচন্দ্র বসুকে আর কেউ দেখেনি। মাঝখানে 21টা বছর কেটে গেছে। ভারতবর্ষ স্বাধীন হচ্ছে 19 বছর কেটে গেছে, সুভাষচন্দ্র বসুর অন্তর্ধানের 21 বছর কেটে গেছে, প্রায় 21 বছর। 21 বছর বাদে একটা লোক, তার বয়স বাড়বে না কমবে? যে ব্যক্তি বাড়া স্বাভাবিক, বাড়বে। তার বয়স তখন প্রায় 69, মানে তার কাছাকাছি, 70-এর কাছাকাছি তিনি পৌঁছে গেছেন। 1897 সালে তার জন্ম, তিনি 70-এর খুব কাছাকাছি পৌঁছে গেছেন। তো তার চেহারা একটা বার্ধক্যের ছাপ থাকবে। এক্ষেত্রে সেটা দেখা যাচ্ছে। উল্টে তার চুলের গঠন দেখে মনে হচ্ছে, বা তার স্কিন দেখে মনে হচ্ছে তিনি কয়েক বছর আরো পিছিয়ে গেছে, আরো ইয়াং হয়ে গেছে, ইয়াঙ্গার সেলফ হয়ে গেছে। এটা কি করে সম্ভব? এবং সেই সময় সোভিয়েত রাশিয়ার যিনি সবচেয়ে নামী প্লাস্টিক সার্জন ছিলেন, কারণ এটা একমাত্র এই প্লাস্টিক সার্জারির মাধ্যমেই কিছুটা সম্ভব। প্রায় 20 বছর প্লাস্টিক সার্জারিতে কমিয়ে দেওয়ার টেকনিক তখনও আবিষ্কার হয়নি, অন্তত 5-7 বছর এদিক ওদিক করা যেত। সেটা এই আলেকজান্ডার স্লেমেভ, তিনি এই সময় বহু সোভিয়েত স্পাই যারা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়, তারা লুকিয়ে বেড়াচ্ছিল যাতে তাদেরকে ধরা না যায়, বা জার্মান স্পাইও যারা ছিল সেই সময়, এদের অনেকেরই তিনি চেহারা পরিবর্তন করে দিয়েছিলেন। কিন্তু তার কাছেও কোথাও সুভাষচন্দ্র বসুর কোনো রেকর্ড পাওয়া যাচ্ছে না। তাহলে এখানে এই প্রশ্নটা এলো, তাহলে এই ব্যক্তিটি কি? এবং সুভাষচন্দ্র বসুর সঙ্গে তার চেহারার এত মিল, এত সাজুজ্য, তাহলে কি লাল বাহাদুর শাস্ত্রী একেই সুভাষচন্দ্র বসু বলে ভুল করেছিলেন? চোখের ধোকা ছিল? কোনো বহুরূপীর পাল্লায় তিনি পড়েছিলেন? বা একে লাল বাহাদুর শাস্ত্রীর সামনে সুভাষচন্দ্র বসু বলে প্রজেক্ট করে তাকে দিয়ে চুক্তিতে সই করিয়ে নেওয়া হয়েছিল? এরকম কি কিছু হতে পারে? এটাও কিন্তু একটা বড় প্রশ্ন। এবং অদ্ভুতভাবে 1969-এ যখন প্যারিসের শান্তি সম্মেলন শুরু হচ্ছে ভিয়েতনাম সমস্যার সমাধানের জন্য, প্যারিস চুক্তি তার 4 বছর পরে স্বাক্ষরিত হয়। সেটা হচ্ছে 1973 সালের জানুয়ারি মাসে প্যারিস চুক্তি স্বাক্ষর হয়। কিন্তু 1969 সালের 25শে জানুয়ারি প্যারিসের শান্তি সম্মেলনে ঠিক এইরকম আরেকজনকে দেখা যাচ্ছে। এখন তিনি কিনা বোঝা যাচ্ছে না, কিন্তু আরেকজন এই কারণেই বলছি, কারণ এই দ্বিতীয় ব্যক্তিটির গালে দাঁড়িয়ে আছে। এবং সুভাষচন্দ্র বসু 1930-এর দশকে তিনি যে সময় কিছু কিছু সময়ের জন্য তিনি দাঁড়িয়ে রেখেছিলেন, বা জেলে যখন তিনি ছিলেন তখন তার যে দাঁড়িয়ে ছিল, সেই ছবিগুলোর সঙ্গে এনার চেহারা হুবহু মিলে যাচ্ছে। এবং সেই মানে বয়সটাও মিলে যাচ্ছে অদ্ভুতভাবে। এখানে প্রশ্নটা হচ্ছে বয়সটাও মিলে যাচ্ছে, এটা কি করে সম্ভব? তার বয়স বাড়ছে না, তিনি যদি সত্যি সুভাষচন্দ্র বসু হন, বয়সটাও অদ্ভুতভাবে মিলে যাচ্ছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এই যে যাদের আমরা দেখতে পাচ্ছি, তারা কি সকলে একই লোক নাকি আলাদা আলাদা লোক? কারণ একটা জিনিস আমরা রাজমল কাসলিওয়ালের বই থেকে কিন্তু একটা জিনিস
সুস্পষ্টভাবে পরিষ্কার হয়ে গেছে যে সুভাষচন্দ্র বসুর মতো দেখতে একাধিক লোক আইনের মধ্যে ছিল, তাদেরকে তৈরি করা হয়েছিল। এবার এই সুভাষচন্দ্র বসুর ড্যামি কি ভারতবর্ষের স্বাধীনতার পরেও মেনটেন করা হয়েছিল? কারণ এটা আমাদের ভুলে গেলে হবে না, 50-এর দশকে এবং 60-এর দশকে কিন্তু বহু এইরকম রাজনৈতিক ব্যক্তিত্বদের বা গুপ্তচরদের বা স্পাইদের তাদের কিন্তু চেহারা পরিবর্তন করানো হয়েছে, চেহারা পরিবর্তন ঘটিয়ে দেওয়া হয়েছে, তারা অন্যরা চেহারা নিয়ে তারা ঘুরছিল। তাহলে এরা কি সুভাষচন্দ্র বসুর মতো চেহারা তৈরি করে প্লাস্টিক সার্জারি করে তারা কি আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো কনফিউশন তৈরি করতে চাইছিলেন? অদ্ভুতভাবে 1971-এর জেনেভা প্রোটোকলে সেখানে ওয়ান ইউনানিমাস ইন্ডিয়ান লিডারের নাম পাওয়া যাচ্ছে, কিন্তু তার সম্পর্কে বিশদে কিছু বলা হচ্ছে না। 73-এর ভিয়েতনাম সমস্যার সমাধানে যে প্যারিস চুক্তি স্বাক্ষরিত হচ্ছে সেখানেও সেই একই বক্তব্য। এবং এই 60-এর দশকে বিশেষ করে আমরা দেখব যে এই সুভাষচন্দ্র বসুর চেহারার মতো কিছু কিছু লোক কোথাও কোথাও মাঝে মধ্যে উদয় হচ্ছে। এটা কেন? সুভাষচন্দ্র বসু যদি বেঁচে থাকতেন তিনি কি ভারতবর্ষে ফিরে আসতেন না? তিনি কি ভারতবর্ষের রাজনৈতিক কর্মকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করতেন না? যদি সেই সিদ্ধান্ত তিনি নিয়ে থাকেন যে না, আমি ভারতবর্ষে ফিরে যাব না, ভারতবর্ষের আভ্যন্তরীণ রাজনৈতিক কর্মকাণ্ডে আমি যুক্ত হব না, তাহলেই বা কেন? সেটাই বা কেন? এই এত প্রশ্ন। এবং সুভাষচন্দ্র বসুর আইনে বাহিনীর যারা সামনের সারির সামরিক নেতা ছিলেন তারা দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। একদল বলছেন তিনি মারা গেছেন, আরেক দল বলছেন না, তিনি মারা যান, তিনি বেঁচে আছেন। তাহলে এই বিভাজন কেন? আইনে যখন যুদ্ধ করেছে, আইনের ট্রায়াল যখন হয়েছে, তখন তারা ভীষণ রকম ভাবে ঐক্যবদ্ধ। অথচ পরবর্তীকালে হাবিবুর রহমান, শাহনওয়াজ হোসেন, লক্ষ্মী সাইগল তারা বলছেন উনি মারা গেছেন, তাই ওকুট প্লেন ক্র্যাশ সত্যি ঘটনা। আবার SAIR, রাজমল কাসলিওয়াল, গুরবক্স সিং ধিলো, আবিদ হাসান সাফরানি এরা বলছেন না, তিনি মারা যান। কেন? এই বিভাজনের কারণ কি? কাজে এতগুলো প্রশ্ন আমরা দেখব যে উঠে আসছে। এবং তাসকান্টের ঘটনার পরেও হঠাৎ কি হলো? ওই সুভাষচন্দ্র বসুকেই কি তিনি দেখেছিলেন? লাল বাহাদুর শাস্ত্রী? এই প্রশ্নটা ভারতবাসীর মনে ঘুরতে থাকলো। তারপর কি হলো? 68 সালে জিডি খোসলা কমিশন তৈরি করার কথা বলা হলো। 70 সালে খোসলা কমিশন তার রিপোর্ট দিচ্ছে। এবং লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর পর আমরা দেখবো আবার সেই গুলজারিলাল নন্দা কিছু সময়ের জন্য অস্থায়ী প্রধানমন্ত্রী হচ্ছেন। তারপর মনে করা হয়েছিল মোরারজি দেশাইকে বসানো হবে, মোরারজি দেশাই প্রধানমন্ত্রী পদপ্রার্থী হবেন, কিন্তু তাকে সরিয়ে দিয়ে ইন্দিরা গান্ধীকে বসানো হলো। ইন্দিরা গান্ধী খোসলা কমিশন তৈরি করলেন এবং খোসলা কমিশন খুব দ্রুত কাজটা ছেড়ে ওই রেনকোজির চিতাভস্ম দেখিয়ে বললো হ্যাঁ সুভাষচন্দ্র বসু মারা গেছে। খুব দ্রুত একটা কভার আপ করার চেষ্টা করা হবে। এই সবকিছুই একটা কিন্তু বৃহত্তর রহস্য। ঠিক যেমন লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুটাও রহস্যময়। যে কারণটা হচ্ছে যিনি মানে কি কারণে তার মৃত্যু হয়েছিল, অফিসিয়ালি হার্ট অ্যাটাক বলে একটা তত্ত্ব তৈরি করে দেওয়া হয়েছে। কারাই তত্ত্বটা তৈরি করেছেন না, একটা জয়েন্ট মেডিকেল কমিশন তৈরি করে দেওয়া হলো। 11 জানুয়ারি সকালবেলায় জয়েন্ট মেডিকেল কমিশন তৈরি করে দেওয়া হলো। 2 ঘন্টার মধ্যে মেডিকেল কমিশন জায়গায় পৌঁছেও গেল। পৌঁছে গিয়ে ঘন্টা 3-এর মধ্যে তারা রিপোর্টও দিয়ে দিল। যেখানে একজন ব্যক্তির মৃত্যু হলে, সাধারণ কোনো ব্যক্তির মৃত্যু হলে একজন ডাক্তার ডেথ সার্টিফিকেট দেওয়ার আগে 2 ঘন্টা অবজারভেশনে রাখেন। সেখানে এত বড় একজন প্রধানমন্ত্রী এত গুরুত্বপূর্ণ একটা চুক্তি করতে গেছেন যেখানে যুদ্ধরত শত্রু দেশ পাকিস্তানের চর বলুন বা পাকিস্তানের সামরিক ব্যক্তিত্ব বলুন বা সেখানকার অ্যাডমিনিস্ট্রেশনের লোকজন বলুন, তারা উপস্থিত রয়েছেন। সেখানে এত দ্রুত রিপোর্টে সেখানে জয়েন্ট মেডিকেল কমিশন রিপোর্ট দিয়ে দিল। এবং এই জয়েন্ট মেডিকেল কমিশনের মধ্যে ভারতের তরফে যিনি দায়িত্বে ছিলেন মেডিকেল অফিসার ডক্টর RN চৌক, তিনি তিনি তার রিপোর্টে মেনশন করলেন সন্দেহাতীতভাবে হার্ট অ্যাটাক। অথচ কোনো পোস্টমর্টেমের উল্লেখ নেই। পরবর্তীকালে যখন USSR এর কাছে জানতে চাওয়া হলো যে এই জয়েন্ট মেডিকেল কমিশন কিসের ভিত্তিতে তারা তাদের রিপোর্ট দিয়েছে, তখন USSR সরকারের তরফ থেকে জানানো হলো যে তারা ডেড বডিকে অবজার্ভ করে তারা তাদের মেডিকেল টেস্ট করে তারা রিপোর্ট দিয়েছে। পোস্টমর্টেম হয়েছে কি? প্রশ্নটা হলো কি মেডিকেল টেস্ট? পোস্টমর্টেম হয়েছে কি? বলো না। USSR এর কোনো পোস্টমর্টেম হয়, ভারতবর্ষ তার কোনো পোস্টমর্টেম হয়। তাহলে কেন পোস্টমর্টেম হলো না? যখন একজনের রহস্যময় মৃত্যু হচ্ছে, একজন সুস্থ মানুষ হঠাৎ করে যখন মারা যাচ্ছেন, তাহলে তার পোস্টমর্টেম হলো না কেন? সাধারণ কেউ যদি হঠাৎ করে মারা যায়, খুব সাধারণ মানুষ যদি মারা যায়, পুলিশ পোস্টমর্টেম ছাড়া
বডি ছাড়ে না। এক্ষেত্রে একজন প্রধানমন্ত্রী, একজন দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রনায়ক মারা যাচ্ছে, অথচ কোনো পোস্টমর্টেম হলো না। জয়েন্ট মেডিকেল কমিশন যত দ্রুত সম্ভব মিটিয়ে দিয়ে হাল ছাড়বে। এবার তন্ময়দা যে প্রশ্নটা করেছেন বা যে বিষয়টা তুলে ধরেছেন সেই বিষয়ে আসছি। দুটো তত্ত্ব, একটা হচ্ছে বিষ খাইয়ে মারা হয়েছে, আর একটা তার শরীরে রক্তের দাগ। কি করে সম্ভব? তার শরীরে না, তার জামা কাপড়ে, কিন্তু তার বডিতে তার পরিবারও কিন্তু বলেনি যে কোনো আঘাতের চিহ্ন বা কোনো ইনার ব্লিডিং হওয়ার কোনো উল্লেখ পাওয়া গেছে, তার দেহতে দেখা গেছে। তাহলে এই রক্তটা কার রক্তের ছোপ? তার জামায়। এবং সেই রক্তের ছোপেরও কোনো ফরেন্সিক টেস্ট হলো না কেন? এবং যে এটা খুব ভ্যালিড প্রশ্ন যে একজন ভারতের প্রধানমন্ত্রী তিনি যখন তার ব্যক্তিগত কুককে সঙ্গে করে নিয়ে গেছেন, তাহলে কেন তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হবে?